নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে রান্না তো আছেই, তার সঙ্গে থাকছে আরও অনেক কিছু। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আমি শিওর আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার তাহলে আসা যাক আসল গল্পে। এই ভিডিওটা কয়েকদিন আগের। দুপুরবেলায় বাড়িতে খাওয়া দাওয়া সেরে মনে হলো শীতের দুপুরে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। আর যেমন ভাবা তেমন কাজ, আমি আর আমার কর্তা দুজনে মিলে গাড়ি নিয়ে চটপট বেরিয়ে পড়লাম বাইরে। কিন্তু যাবোটা কোথায় এইসব ভাবতে ভাবতে দুজনে মিলে চলে গেলাম দ্বারকেশ্বর নদীর দিকে। আমাদের বাড়ি থেকে দ্বারকেশ্বর নদী এই মোটামুটি 10 কিলোমিটার মতন। তো দ্বারকেশ্বর নদীর ব্রিজ পেরিয়ে চলতে থাকলাম সামনের দিকে। আর রাস্তার দুধারের ভিউ ছিল দেখার মতো। না পাহাড় পর্বত নেই, তবে প্রকৃতিমা যেন এখানে ঢেলে দিয়েছে। রাস্তার দুদিকটা দেখলে আপনারাও বুঝতে পারবেন এখানে চাষ হয় নানান ধরনের সবজির। মাঠের পর মাঠ এখানে সবজি চাষ করা হয়েছে। এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন গোটা মাঠ জুড়ে, এগুলো হলো আলু গাছ। এইদিকে এখন নতুন আলু চাষ হচ্ছে। এইসব দেখতে দেখতে বেশ অনেকটা রাস্তা আসার পর এক জায়গায় দেখি এরকম প্রচুর বেগুন রাখা আছে। আর ওখানে থাকা দু একজনকে জিজ্ঞাসা করতেই ওনারা আনন্দের সঙ্গে বললেন, আমরা চাষি আর এই বেগুনগুলো আমরাই চাষ করেছি। এখন নিজেদের চাষের বেগুনগুলো এখানে নিয়ে এসে স্টক করেছেন। এরপর এগুলো এখান থেকে চলে যাবে শহর আর গ্রামের বাজারগুলোতে। এরপর বেশ কিছুক্ষণ ওনাদের সাথে গল্প করে সামনের দোকান থেকে গরম গরম পেঁয়াজি আর চা খেয়ে বেশ অনেকটা বেগুন আর কাঁচা লঙ্কা কিনে নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। অনেকক্ষণ ধরে রাস্তায় চলতে চলতে সবজির জমিগুলো দেখছিলাম। তারপর বললাম, চলো একবার ভেতর থেকেই না হয় ঘুরে আসি, সামনে থেকে দেখে আসি সবজিগুলো দেখতে কেমন লাগে। এই বলে বাইকটা রাস্তার ধারে রেখেই চলে এলাম জমির মধ্যে। আর এইখানে এসে সত্যিই চোখ জুড়িয়ে গেল। এই যে জমিটা দেখতে পাচ্ছেন সামনে, এখানে ফুলকপি চাষ করা হয়েছে। আর জমি ভর্তি ফুলকপিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। এই ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগের করা, তখন ফুলকপিগুলো খুব একটা বড় হয়নি, একদম ছোট্ট ছোট্ট ফুল ছিল পাতার ভিতরে। তবে এতদিনে আশা করি ফুলকপিগুলো অনেক বড়ই হয়ে গেছে। এরপর ফুলকপির জমিটা পেরিয়ে আমরা চললাম সামনের দিকে। আর এই যে দূরে নেটের গায়ে গাছগুলো দেখা যাচ্ছে, এইগুলো হলো শাঁকালুর গাছ। লাউ গাছ, কুমড়ো গাছের মতো লতিয়ে আছে শাঁকালু গাছগুলো। শাঁকালু হয়েছে মাটির তলায় গাছের গোড়ার মধ্যে। আর এই যে শুঁটিগুলো ঝুলছে, এগুলো হলো শাঁকালুর বীজ। এইগুলো পরে আবার মাটিতে পুঁতে দিলে শাঁকালুর গাছ হয়ে যাবে। আর এই যে এখানে মাঠের পর মাঠ দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এখানে লঙ্কা চাষ করেছে। দূর থেকে ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে আমরা যেহেতু সামনে থেকে দেখছিলাম, প্রত্যেকটা গাছ সবুজ লাল লঙ্কায় একদম ভর্তি হয়ে আছে। এবার মাঝখানের আলটা পেরিয়ে চলে যাব পরের জমিটার দিকে। সামনের এই জমিটায় বেগুন চাষ করেছে। ভিতরের গাছগুলো বেগুনের, আর জমির চারধারে যে বড় বড় পাতার গাছগুলো, এইগুলো হলুদ চাষ করা হয়েছে। একই জমিতে একসঙ্গে দুটো চাষই হচ্ছে। সবজি আমরা প্রত্যেকেই বাজার থেকে কিনে খাই। এই সমস্ত জমিও আমরা কেউ না কেউ কখনো না কখনো দেখেইছি। তবে এইগুলো চাষ করার পেছনে চাষিদের যে পরিশ্রম বা খাটনি, সেগুলো কিন্তু আমরা খুব একটা বুঝতেই পারি না। ভীষণ কষ্ট করতে হয় তাদেরকেও এই সব ফসলগুলো ফলানোর জন্য। এই মাঠটায় আলু বীজ বসানো হয়েছে, এখনো গাছগুলো ওঠেনি। আর এই জমিটায় আছে বাঁধাকপি, পুরো ভর্তি হয়ে আছে দেখুন গোটা জমিটাতে। আর দূর থেকে দেখে মনে হচ্ছে যেন গোটা গোটা একটা করে ফুল বসানো আছে জমির মধ্যে। বাঁধাকপির মাঠ বা বাঁধাকপির ক্ষেত আমি এই প্রথম দেখলাম। আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে এটা দেখতে। এই হচ্ছে মূলো গাছ। একটা বড় জমির মধ্যে অল্প জায়গায় চাষ করেছে মূলো, তারপরে গাজর, তারপরে ধনেপাতা। পরের জমিগুলোতে আলু গাছ বসানো হয়েছে, পাশেরগুলোতে ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, আরও অনেক কিছু। অনেকটা দূর পর্যন্ত আমরা যেতে পারিনি, তবে যতটা গেছি বা যতটা পর্যন্ত দেখতে পাচ্ছি সবটাই সবুজে সবুজ। আর এটা হলো সর্ষের ক্ষেত, হলুদ হয়ে ফুটে আছে সর্ষের ফুলগুলো। কথায় আছে না, দূর থেকে সর্ষে ক্ষেত ঘনই লাগে, সামনে থেকেও কিন্তু ঠিক তাই। গাছ যতগুলো না আছে, ফুলগুলো দেখে মনে হচ্ছে তার দ্বিগুণ হয়ে আছে। আমাদের বাড়িতেও জানেন তো সর্ষের চাষ করা হয়, তবে এই সময় সর্ষের বীজ ফেলা হচ্ছে। আর এখানে চতুর্দিক দেখে আমার এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে আর বাড়িয়ে যাব না, এখানেই থেকে যাব।
এখানে বাঁধাকপি চাষ করেছেন যেই দাদা, উনি বললেন ওনারা এখান থেকে বাঁধাকপি কেটে বিক্রিও করছেন। তাই আমরা ওখান থেকে 2-3টে বাঁধাকপি নিয়ে নিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। আর কপিগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড়, এক একটা বাঁধাকপির ওজন 2.5-3 কিলো তো বটেই। আমরা তো সারা বছরই বাজার থেকেই সবজি কিনে খাই, আর বাজারে যে সবজিগুলো একদম টাটকা বলে বিক্রি হয় সেগুলো খুব কম হলেও 2 দিনের তো পুরনো বটেই। তবে আজকে এখানে এসে টাটকা সবজি পেয়ে যতটা ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে এটা ভেবে যে আমরা এখানে এসে এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম, চোখের সামনে মাঠের পর মাঠ ভর্তি সবজিগুলোও দেখতে পেলাম। তো এখান থেকে বাঁধাকপি, তারপরে বেগুন, কাঁচা লঙ্কা এসব কিনে নিয়ে এখন আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। সূর্য ডুবে গেছে, প্রায় অন্ধকার হতেই চললো। এবার দুজনে মিলে গল্প করতে করতে চললাম বাড়ির দিকে। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে চা জল খেয়েই লেগে পড়লাম কাজে। এতগুলো সবজি টাটকা নিয়ে এলাম, তার থেকে তো কিছু একটা আজকে খেতে হবে নাকি। সন্ধে হয়ে যাচ্ছে দেখে রাস্তায় আস্তে আস্তেই বাবাকে ফোন করে দিয়েছিলাম যে আজকে রাত্রেবেলায় বেগুন পোড়া করব, তুমি একটা জায়গা অ্যারেঞ্জ করে রেখো। আর বাবা উঠোনের ধারে একটা গর্ত করে রেখেছিল, সেখানে এখন আগুন জ্বালানোর ব্যবস্থা চলছে। আর এইদিকে আমি বেগুনগুলোকে মাঝখান থেকে দুফালা করে কেটে নিচ্ছি। বেগুনগুলোর সাইজ আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন, বেশ বড় বড়। আর বেগুনগুলো বড় হলেও বেশ কচি, ভিতরে যে অনেক বীজ হয়ে গেছে এমনটাও নয়। কাটা বেগুনের ভিতরগুলো একটু ভালো করে চেক করে নিচ্ছিলাম, কারণ বেগুনের ভিতরে অনেক সময়তেই পোকা থাকে, তবে এইগুলোতে একদমই ছিল না। এবার ছুরি দিয়ে বেগুনের ভিতরটায় অল্প একটুখানি কাটের দাগ করে নিয়ে তার মধ্যে একটা করে লঙ্কা ঢুকিয়ে দিচ্ছিলাম। বেগুন পোড়ার ভিতরে এভাবে লঙ্কা বা রসুন ঢুকিয়ে দিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। এবার বেগুনগুলোকে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে এটা পোড়ার সময়তে বেশ সুন্দরভাবে পুড়ে যায় আর বেগুন পোড়াটা বেশ টেস্টিও হয়। সবগুলো বেগুনের মধ্যেই 2টো করে লঙ্কা রেখে দিয়েছি ভিতর থেকে কাট করে, আর ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর একসঙ্গেই পোড়াবো 2টো টমেটো আর 2টো আলু। আজকে ডিনার হবে এই সব কিছুর ভর্তা দিয়ে। আর এরা হচ্ছে আজকে আমাদের দর্শক, বাইরে রান্না হচ্ছে বলে সবাই বাইরে ঠান্ডাতে এসেই বসে আছে। এখানে আমাদের উনুনটা জ্বলে গেছে, নিচে খড় ঘুঁটে দিয়ে জ্বালানো হয়েছে আগুন। এবার কর্তা একে একে আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছে আগুনের মধ্যে। আমাদের অনেকের বাড়িতেই উনুন নেই, তাই আমরা বেগুন পোড়া বা টমেটো পোড়া খাওয়ার হলে সেটা গ্যাসের মধ্যেই পুড়িয়ে নিই তার জালি বসিয়ে। তবে এইভাবে যদি উনুন করে বেগুন বা আলু বা টমেটো এগুলো পুড়িয়ে নেওয়া হয়, তার টেস্ট কিন্তু গ্যাসে তৈরি করা বেগুন পোড়া বা আলু পোড়ার থেকে একদমই অন্যরকম। সব বেগুনগুলো আলুগুলো ভিতরে দিয়ে দেওয়ার পর ঘুঁটে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আমার অবশ্য এই সমস্ত জিনিস খুব একটা জানা নেই, বাবা আর কর্তা মিলে দুজনে মিলেই এইগুলোকে করেছে। এবার ভালোভাবে এগুলো ঢাকাঢুকি দেওয়া হয়ে গেছে, ভিতরে এগুলো আস্তে আস্তে পুড়বে। বেগুন আলু অর্ধেকের বেশি পুড়ে যাওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছি উনুনের মধ্যে। টমেটো যেহেতু নরম, এগুলো পুড়তে খুব একটা বেশি সময় লাগে না। আর বেগুনগুলো এখানে ভালোভাবেই পোড়ানো হয়ে গেছে, ওপরের ছালের রঙটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার বেগুনগুলো এক এক করে তুলে নিচ্ছি। টমেটোগুলো খানিকক্ষণ রাখার পরে এগুলোও পুড়ে গেছে। খোলা আকাশের নিচে ঠান্ডায় বসে থাকলেও উনুনের ধারে বসেছিলাম বলে খুব একটা ঠান্ডাও কিন্তু লাগছে না। আর আলুগুলোও এখানে একদম সুন্দরভাবে পুড়ে গেছে আর ভেতর থেকে বেশ নরমও হয়ে গেছে। বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া এখানে রেডি। এবার এগুলোকে মেখে নেব। সব জোগাড়জাতি একসাথে করে নিয়ে এবার বসে পড়েছি এগুলো মাখতে। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ সব একসঙ্গে জোগাড় করে নিয়েছি। এবার থালার মধ্যে একটু জল নিয়েছি। এবার এই বেগুনগুলোকে ছাড়াবো। ছালগুলো অনেক সময় হাতের মধ্যে লেগে যায়, তাই একটুখানি জল নিয়ে বসলে ছালগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলে হাতের মধ্যে আর লেগে থাকে না। আর অনেক সময় এইভাবে উনুনের মধ্যে পোড়ালে গায়ের মধ্যে একটু একটু ছাইও লেগে থাকে, সেই ক্ষেত্রে একটু জল হাত করে বুলিয়ে নিলে পোড়া সবজির গায়ে লেগে থাকা ছাইগুলো উঠে যায়। সব বেগুনগুলো এখানে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর লঙ্কাগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এগুলো মেখে নেবো বেগুন পোড়াটা মাখার সময়। এবারে ছাড়িয়ে নেব আলুর ছালগুলো। এত সুন্দরভাবে আলুটা পোড়ানো হয়েছে, ছালগুলো দেখুন খুব সহজেই গা থেকে ছেড়ে উঠে আসছে, আর ভীষণভাবে নরমও হয়ে গেছে আলুটা পোড়ানোর পরে।
সব শেষে এবার টমেটোর পালা। একটুখানি ধরে টান দিতেই টমেটোর উপরে পুড়ে যাওয়া কালো ছালটা উঠে চলে আসছে। টমেটোর ছাল আমরা অনেক সময়তে রান্না করার সময়ও খাই না, সেই ক্ষেত্রে অনেকেই সেদ্ধ করে নিয়ে টমেটোর উপরে ছালটা ছাড়িয়ে ফেলে দেয়। ঠিক সেই রকমই টমেটোর উপরে ছালটা শুধুমাত্র উঠে চলে এলো। আর যেহেতু টমেটোটা খুব নরম হয় তাই এর গায়েগুলোয় কিন্তু ছাইগুলো লেগে যাচ্ছে, তাই একটু ভালো জল হাত করে ধুয়ে নিলেই ভালো হয়। এবার মেখে নেবো টমেটোটাও। ভালো করে একটু চটকে মেখে নরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী ঝাল, তবে ঝালটা একটু বেশি হলেই ভালো হয়। দিয়ে দেবো পেঁয়াজ আর ধনেপাতা কুচি। তারপর এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে টমেটো পোড়া মাখা। আর এটা খেতে এতটাই টেস্টি হয়, যারা টমেটো পোড়া মাখা খেয়েছে তারাই একমাত্র এর স্বাদটা জানে। আর যারা এখনও পর্যন্ত খাননি তারা কিন্তু অবশ্যই একবার টমেটো পুড়িয়ে এভাবে মেখে বাড়িতে খেয়ে দেখবেন। একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। আর যারা টমেটো একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু টমেটোর প্রেমে পড়ে যাবেন। টমেটো মাখা কমপ্লিট, এরপর আলুটা মেখে নেব। আলুটা আপনারা দেখলে আশা করছি বুঝতেই পারছেন যে এটা ঠিক কতটা নরম হয়েছে। আর আলু সেদ্ধ করলে যেরকম একটা জল জলে চ্যাটচ্যাটে ব্যাপার থাকে এটার মধ্যে কিন্তু একেবারেই নেই, একদম শুকনো শুকনো আছে আলুটা। এরপর ভালো করে আলুটাকে চটকে নিয়ে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। আলু পোড়াটা মাখার মধ্যে আর পেঁয়াজ কুচি বা ধনেপাতা কুচিটা দিচ্ছি না, এটা এমনিতেই খেতে বেশ ভালো হয়। সব শেষে মেখে নেব বেগুন পোড়াটা। নরম বেগুনগুলো ভালো করে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, আর পুড়ে গিয়ে সেদ্ধ হয়ে যাওয়া কাঁচা লঙ্কাগুলো বেগুনের সাথে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। বেগুন পোড়ার মধ্যে রসুনও দেওয়া যায় পুড়িয়ে, তার টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম হয়। এবার সব বেগুনগুলো ভালো করে চটকে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ। লঙ্কা তো এর মধ্যে দেওয়াই আছে তাই আর আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না, তবে আপনারা চাইলে লঙ্কাটা না পুড়িয়ে আলাদা করে কাঁচা লঙ্কা দিয়েও মেখে নিতে পারেন। এবার সব কিছু দিয়ে ভালো করে একবার মেখে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। বেগুন পোড়া মাখাটাও এখানে প্রায় হয়েই গেল। এরপর সার্ভ করব আজকের ডিনার। আজকে রাতে তৈরি করা বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া এইগুলো সার্ভ করব রুটির সাথে। এখন শীতকাল, ভাত খেতে খুব একটা ভালো লাগে না, তাই এগুলো রুটির সাথেই সার্ভ করছি। তবে গ্রীষ্মকাল হলে কিন্তু বেগুন পোড়া বা টমেটো পোড়ার সাথে ভিজে ভাত মানে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে এই সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খেজুরের গুড়। আমার আজকের তৈরি করা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।